This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলা আপনাদের স্বাগত জানাই। তিনটে মানে আপনারা জানেন তিনটে নিউজ রুম লাইভ। আগামী আধ ঘন্টা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু খবরের লেটেস্ট আপডেট আপনাদের দেব। তিনটে নিউজ রুম লাইভে স্টুডিও থেকে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুভজিৎ এবং তন্নিষ্ঠার সঙ্গে নিউজ ডেস্ক থেকে আমি রাজা। আসুন একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই। আনসারুল্লাহ বাংলা টিম এবিটি, নিশ্চয়ই মনে আছে, এবার চেন্নাই থেকে, এদেশের চেন্নাই থেকে গ্রেফতার এবিটি মানে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি। অসম পুলিশের অপারেশন প্রঘাত, সেই জালে আরও একজন জঙ্গি। তৃণমূল, তামিলনাড়ু এবং অস্ত্র পুলিশের সহায়তায় অসম এসটিএফের এই অভিযান, তামিলনাড়ু এবং অন্ধ্র পুলিশের যৌথ অভিযান এটা আপনারা বলতেই পারেন। ধৃত জঙ্গির নাম জানা যাচ্ছে আবু সালেম আলী। এই অভিযান কিভাবে সেক্ষেত্রে সংগঠিত হয় আমি সুপ্রিয়র কাছ থেকে জানবো। সুপ্রিয়, দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে অসম এসটিএফ এর প্রায় এক মাস দেড় মাসেরও বেশি সময় আগেই যে অপারেশন প্রঘাত শুরু হয়েছিল, সেই অপারেশন প্রঘাতের যে অভিযান সেটা কিন্তু এখনো জারি রয়েছে। এবং গতকাল যেটা আমরা অসম এসটিএফ সূত্রে জানতে পারছি যে অন্ধ্র পুলিশ এবং তামিলনাড়ু পুলিশকে সঙ্গে নিয়ে অসম এসটিএফ যৌথভাবে একটা অভিযান চালায়। আর সেই অভিযানে এবার চেন্নাই থেকে আবু সালাম আলী নামের এক ব্যক্তি বা যুবক, তাকে কিন্তু ইতিমধ্যে এই অসম এসটিএফ গ্রেপ্তার করেছে। আর এই আবু সালাম আলী সম্পর্কে এখনো পর্যন্ত আমরা যেটা অসম এসটিএফ সূত্রে জানতে পারছি বা তারা যেটা দাবি করছে যে এই আবু সালাম সে কিন্তু জামাতুল মুজাহিদিনের শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। আর এই যে আবু সালাম আলী, তাকে গ্রেপ্তার করার পর তাকে এখন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এদের ঠিক কী কী পরিকল্পনা ছিল। তবে কোথাও গিয়ে এই যে অপারেশন প্রঘাত, এই অপারেশন প্রঘাতের অভিযানে কিন্তু ইতিপূর্বেও বেশ কিছু এই নিষিদ্ধ জঙ্গি সংগঠন অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্যরা গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা কিন্তু এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছেন, কোথাও গিয়ে এই আনসারুল্লাহ বাংলা টিম বা নিষিদ্ধ জঙ্গি সংগঠন বাংলাদেশের জামাতুল মুজাহিদিনের শাখা সংগঠন, তাদের টার্গেট ছিল দক্ষিণ ভারত। তার কারণ তোমার নিশ্চয়ই মনে আছে সাদরাদি, তাকেও কিন্তু ইতিপূর্বে যখন গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু তদন্তকারীরা এমনই তথ্য সামনে উঠে এসছে। আর তাছাড়া এই আবু সালাম আলী, তাকে জিজ্ঞাসাবাদ করে বা তদন্তকারীরা এখনো যে পর্যন্ত যেটা জানতে পারছেন, সে কিন্তু নূর ইসলাম মন্ডল এবং শাহিনুর ইসলাম, এই যে দুজন, অর্থাৎ অনেকগুলো নাম এক্ষেত্রে উঠে আসবে, অনেকগুলো নাম উঠে আসবে। আমরা মনে করছি অসম এসটিএফ এর এটা গুরুত্বপূর্ণ অভিযান এবং এক্ষেত্রে তারা তামিলনাড়ু এবং অন্ধ্র পুলিশের সহযোগিতায় এই প্রঘাত অপারেশন চালায়। এখনো পর্যন্ত যাকে ধরা হয়েছে এবিটির, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। জঙ্গি জাল আর বিস্তার তারা হয়তো করতে পারবে না, আশা আমরা রাখবো। আপাতত তোমায় ধন্যবাদ সুজয়। আর শুভজিৎ, ঠিক এই জায়গা থেকে আরও একটা তথ্য এই মুহূর্তে আমাদের কাছে আসছে যে সাদরাদি, নূর ইসলাম, যাদের নাম উঠে এসেছিল, এই সব যারা জঙ্গি সামনে এসেছে, তারা সিএএ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকে কাজে লাগিয়ে বাংলায় জঙ্গি জাল বিস্তার করার চেষ্টা করেছিল, এমনটাই তথ্য সামনে আসছে অসম এসটিএফ এর, যেটা এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সিজার, এই যে সিএএ বিরোধী আন্দোলন, সেটাকে এরা কিভাবে কাজে লাগাচ্ছিল? দেখো, সাদরাদি, নূর ইসলাম সহ চারজনকে, যাদের আসাম এসটিএফ অ্যারেস্ট করেছিল, তাদের চারজনকে বেঙ্গল এসটিএফ নিয়ে এসছে। এই চারজনকে জেরা করে যেটা জানা যাচ্ছে, তোমার নিশ্চয়ই মনে আছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে শুরু করে লালগোলা, এই সমস্ত এলাকায় এনআরসি বিরোধী আন্দোলন বা সিএএ বিরোধী আন্দোলন যথেষ্ট হিংসাত্মক একটা আকার ধারণ করেছিল। এবং সেই সময় যেটা জানা যাচ্ছে, এরা অর্থাৎ এই সাদরাদি, নূর ইসলাম, এরা সেই সময় মানুষের যে ক্ষোভটাকে কাজে লাগিয়ে তারা সংগঠন বিস্তার করা শুরু করে এবং দাওয়াত অর্থাৎ মগজধোলাইয়ের যে প্রাথমিক পর্বটা সেই সময় শুরু হয়। এবং তারপরেই আমরা দেখলাম লকডাউন শুরু হয়ে গেল। লকডাউনের সময় পুলিশি নজরদারি একদিকে কম, অন্যদিকে ইন্টারনেটের ব্যবহারটা অনেক বেশি শুরু হলো। এই ইন্টারনেটের ব্যবহারটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের যারা শীর্ষ নেতারা রয়েছে তাদেরকে দিয়ে মগজধোলাই করানো, এই রাজ্যের সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামগুলোর যে খারিজি মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় নেতাদের ব্যবহার করে এই মগজধোলাই পর্ব চলে। অর্থাৎ প্রাথমিক সংগঠনের বিস্তার যদি বলা যায়, ওই সময়টা সিএ বিরোধী আন্দোলনের যে মোমেন্টাম, সেই ক্ষোভটাকে কাজে লাগিয়েই হয়েছিল। বেশ, অনেক ধন্যবাদ সিজার তোমাকে। এই মুহূর্তে আপনাদের একটা বড় ব্রেকিং নিউজ আমরা দেব, আগেও দিয়েছি অবশ্যই। সেটা হচ্ছে মুঙ্গের। আপনারা জানেন যে মুঙ্গেরে দেশি পিস্তল তৈরি হয়। সেই মুঙ্গেরে চাইনিজ অর্থাৎ চীনা লোগো দেওয়া স্টার মার্ক, তাতে সেই পিস্তলের ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাচ্ছে।
এবং এতদিন যে ধরনের দেশি পিস্তল তৈরি হয়ে এসছে তার থেকে একটু উন্নত মানের, ওটা একটু কায়দা কানুন করে তার ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে নেওয়া হচ্ছে অপরাধ জগতে, এবং বাংলার অপরাধ জগতে এই পিস্তলের কিন্তু চাহিদা বাড়ছে, এর দামও বেশি। উদ্বেগের কথা, খবরে দেখা যাচ্ছে যখন ইলেকশন সিজন আসে, যখন নির্বাচন আসে, বাংলায় তো রক্তপাত ছাড়া ভোট হয় না, তখন কিন্তু আবার যারা রাজনৈতিক দুষ্কৃতী তারাও এই সমস্ত অস্ত্র কিনে নিয়ে ব্যবহার করে, এমনিতেই করে, এখন সেই সম্ভাবনাও প্রবল। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। সুজয়, তুমি আর একটু যদি খুলে বলো যে কি করে পুলিশ এটা জানতে পারলো যে এই ধরনের অস্ত্র সেখানে তৈরি হওয়া শুরু হয়েছে, এবং এই তাদের এই যে অপবুদ্ধি এটাই বা এলো কোত্থেকে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয়, আশা করি শোনা যাচ্ছে। সুজয়, যদি মানুষকে জানানো যায় এই যে ইম্প্রোভাইজ অস্ত্র অর্থাৎ দেশি পিস্তল, তাতে চীনা লোগো লাগিয়ে দেওয়া এবং দুষ্কৃতীদের বেশি করে প্রলুব্ধ করা, দাম বাড়িয়ে দেওয়া, এই পুরো ঘটনাটার পেছনে কি আছে, কাদের মাথা আসলে? দেখো, যেটা দেখা যাচ্ছে যে বাংলার বাজারে এখন এই দামি পিস্তলের, দামি আগ্নেয়াস্ত্রের চাহিদা যথেষ্ট রয়েছে। সেই সূত্রেই নতুন যে ট্রেন্ড দেখা যাচ্ছে যে মুঙ্গের থেকে যে অস্ত্র আসছে বা যে 7mm পিস্তল আসছে, সেই 7mm পিস্তলে একটা বৈশিষ্ট্য থাকছে এবং সেই বৈশিষ্ট্যগুলির কারণেই চড়া দামে বিক্রি হচ্ছে বাংলার বাজারে। কী সেই বৈশিষ্ট্য? চীনে যে অস্ত্র তৈরি হয়, চীনে যে .34 বোরের অস্ত্র বিক্রি হয়, সেই অস্ত্রের আদলেই মুঙ্গের এবার তাদের অস্ত্রে একটা স্টার মার্ক দেওয়া শুরু করেছে, অর্থাৎ বন্দুকের যে হাতল সেখানে সেই স্টার মার্ক দেওয়া শুরু হয়েছে। এই স্টার মার্ক একটা বিশেষ ভ্যালু অ্যাড করছে এবং চড়া দামে বিক্রি হচ্ছে বা ব্র্যান্ডেড বা বিদেশি পিস্তলের মতো দেখতে হচ্ছে। সেই কারণে বাংলার অপরাধ জগতে এখন এই নতুন অস্ত্রের ব্যাপক চাহিদা, তেমনটাই রাজ্যের গোয়েন্দা সূত্রে খবর। কিভাবে গোয়েন্দারা এটা জানতে পারলেন? সম্প্রতি ফারাক্কা থেকে বেঙ্গল এসটিএফ একটি অস্ত্র পাচারকারীদের চক্রকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে মুঙ্গেরে তৈরি সেই 7mm স্টার মার্ক দেওয়া পিস্তল তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হন, এবং সেই স্টার মার্কের সূত্রতেই যখন এই অভিযুক্তদের জেরা করা হয় তখনই তারা জানতে পারেন যে মুঙ্গেরে এখন নতুন ট্রেন্ড, নতুন চাহিদা বা নতুন করে এই 7mm পিস্তল, স্টার মার্ক দেওয়া পিস্তল প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, যার বেশিরভাগটাই সরবরাহ হচ্ছে এই বাংলায়। তার কারণ এই স্টার মার্ক একটা বিশেষ ভ্যালু অ্যাড করছে, অনেকটা ব্র্যান্ডেড পিস্তলের মতো দেখতে এবং বিদেশি পিস্তলের মতো দেখতে। তার কারণ অপরাধ জগতের সঙ্গে যারা যুক্ত তারা খুব ভালো মতো জানে যে চীনে এই .34 বোরের এই পিস্তলগুলি তৈরি হয়, যেটা পাকিস্তানে ব্যবহার করা হয়। সেই অস্ত্র সরাসরি এখনও পর্যন্ত বঙ্গবাজারে না আসলেও তার আদলেই এবার অস্ত্র তৈরি করে ফেলেছে মুঙ্গের, এবং এর ফিনিশিংগুলো অন্য 7mm পিস্তল বা দেশি অন্য 7mm পিস্তলের থেকে অনেকটাই ভালো, অনেক মুঙ্গের আগে দেখতে উন্নততর, এবং তারা মনে করছে দুষ্কৃতীরা যে এটা গুণমানেও ভালো, আর কি তাদের কাজ হাসিল করতে আরো সুবিধা হবে। আমরা শুনবো অরিন্দম আচার্য, তিনি কি বলেছেন, প্রাক্তন পুলিশ কর্তা। প্রশ্ন হচ্ছে যে এরা বিক্রি করতে সাহস পাচ্ছে কি করে? যারা কিনছে তাদেরকে বোকা বানিয়ে যে চায়নার মাল একটা কেসে, আপনি জানেন একটা ছেলে তার হাতে যখন একটা আর্মস আসে না, ওর মধ্যে একটা সিক্রেশন হয়, আর যদি এইরকম একটা যদি লোগো লাগানো চায়না মেড বা অমুক, তাহলে তো আরো আনন্দ না, ডোন্ট কেয়ার ভাব। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে মুঙ্গেরই হোক আর যেখানেই হোক, সেখানে যদি পুলিশ আজকে মেইন জায়গাটা যদি না ধরতে পারে, তাহলে আর যারা এখানে কিনছে, আপনি তো নিশ্চিত জানেন যে কারা কেনে, তারা কেনে হচ্ছে কি এলাকা দখল করে অর্থ উপার্জন করে। এটা তো আর 2+2 = 4 অত বিন্যাসে যাওয়ার দরকার নেই। আর হচ্ছে ভোটের সময় গন্ডগোল করা।